নমস্কার। বাংলা স্ফিয়ারে অনেক রাতে হঠাৎ করে এসে গেলাম তার কারণ নানা রকম ইন্টারেস্টিং ঘটনা চতুর্দিকে ঘটছে। আগামীকাল এসআইআর সংক্রান্ত মামলাটি উঠবে সূর্যকান্তের এজলাসে এবং এবার অন্তত 6টা পিটিশন সেখানে জমা পড়েছে। ইনিশিয়ালি অরিজিনাল পিটিশন যার ছিল একজন মুসলিম ভদ্রমহিলা, তারপরে তার নাম আজ এখন আর কেউ করে না, ওভারশ্যাডোড বাই ডেরেক ওব্রায়ান, দোলা সেন, জয় গোস্বামী, শুভঙ্কর সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি আরেকটি সংস্থা, তার নাম সনাতনী সংসদ। এই সনাতনী সংসদ সোজাসুজি সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির মোকাবিলায় সুপ্রিম কোর্ট সুস্পষ্ট কিছু নির্দেশ দিক, প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অধিকার দেওয়া হোক নির্বাচন কমিশনকে। এবং এই মামলাটিতেই পার্টি হয়েছেন ভারত সরকার এবং আমাদের সলিসিটর জেনারেল গত দিনের শুনানির সময় বলে দিয়েছেন যে এই মামলায় তিনিও পার্টিসিপেট করবেন। তার আগে অব্যবহিত আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা হলফনামা জমা করা হয়েছে, যেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে এই যে অরাজকতা, বিশৃঙ্খলা, হিংসা ছড়াচ্ছে সেটা মূলত স্বয়ং মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক বিবিধ বিবৃতি মন্তব্যের কারণে। সুতরাং কালকে বেশ গা গরম করা একটা ব্যাপার সুপ্রিম কোর্টে হবে, এতে কোনো সন্দেহ নেই। এখনও পর্যন্ত নির্ধারিত আছে ঠিক দুপুর 2টোয় অর্থাৎ লাঞ্চ আওয়ারের পরে এই পশ্চিমবঙ্গের এসআইআর হাই ভোল্টেজ ড্রামা আমরা সুপ্রিম কোর্টে দেখতে পাবো। আর তার পরের দিনই রাত পোয়াতে না পোয়াতে আইপ্যাক মামলা উঠবে প্রশান্ত কুমার মিশ্রর এজলাসে। আর তার ঠিক আগে আজকে আমি খবর পেলাম আমাদের সদ্য অবসরপ্রাপ্ত ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার, যিনি ইডির ওই আবেদনে একজন অন্যতম অভিযুক্ত বলে চিহ্নিত, তিনি রিটায়ার করেছেন 31 তারিখ রাতে, 31শে জানুয়ারি তারিখে। আর 1 তারিখেই তিনি দেশান্তরী হয়ে গেছেন, সম্ভবত তার খুব ঘনিষ্ঠ মহল ছাড়া আর কেউ। তিনি কোথায় গেছেন, কী জন্যে গেছেন, হঠাৎ করে এই সময় চলে গেলেন কেন, এই প্রশ্নগুলো নিয়ে অনেক রকম জল্পনা হচ্ছে। এয়ারপোর্টের ইমিগ্রেশন সূত্রে আমি যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে 1 তারিখে সকালবেলা রাজীব কুমার প্রাথমিকভাবে আদ্দিস আবাবার উদ্দেশ্যে রওনা হয়েছে। আদ্দিস আবাবা ইথিওপিয়ার রাজধানী। এত জায়গা থাকতে হঠাৎ করে অবসর নেওয়ার পর মুহূর্তেই তিনি আদ্দিস আবাবা কেন যাবেন, এই প্রশ্ন উঠতেই পারে। আবার এমনও হতে পারে আদ্দিস আবাবা ইজ এ ট্রানজিট, ইভেনচুয়ালি হয়তো অন্য কোনো ডেস্টিনেশনে তিনি গেলেও যেতে পারেন। কোনো কোনো সূত্র থেকে বলা হচ্ছে যে তার পুত্র সম্ভবত আমেরিকায় থাকেন, হয়তো তার সঙ্গে দেখা করতে গেছে। দেখুন, আপাত দৃষ্টিতে দেখতে গেলে এর চাইতে স্বাভাবিক যাত্রা কিছু হতে পারে না। একজন ভদ্রলোক এবং ভেরি ইভেন্টফুল ক্যারিয়ার শেষ করে তার পুত্রের সঙ্গে দেখা করতে বিদেশে যাবেন, এ নিয়ে এত জল্পনার আছে কি? কিছুই ছিল না যদি না পরশুদিন প্রশান্ত মিশ্রর এজলাসে আইপ্যাক সংক্রান্ত মামলাটি উঠত। এবং যেহেতু
আমাদের অতীতের অভিজ্ঞতা থেকেও আমরা দেখেছি যে রাজীব কুমার এর আগেও কিন্তু কর্মরত অবস্থাতেই, যখন তিনি কলকাতা পুলিশের কমিশনার, 19 দিন, একদিন দুদিন নয়, টানা 19 দিন বেপাত্তা ছিলেন। তার বাড়িতে, ওই লর্ডং স্ট্রিটের বাড়িতে বারে বারে সিবিআই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, সফল হননি। শেষ পর্যন্ত 19 দিন পরে হঠাৎ করে তিনি আবির্ভূত হন এবং তখন তিনি সিআইডির অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল, আলিপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে হঠাৎ দেখা যায় রাজীব কুমার এসেছেন, সঙ্গে সাদা পোশাকে আরও 2-4 জন পুলিশ, এবং সঙ্গে সঙ্গে তার জামিনের আবেদন মঞ্জুর হয়ে যায়। এখন এই যে অ্যান্টিসিপেটরি বেল তিনি নিয়েছিলেন, তারপরে সিবিআই আর সেভাবে রাজীব কুমারের বিষয়টি পার্সুই করেনি। এই যে একটা সেন্টার স্টেটের সেটিং তত্ত্ব বাজারে চালু আছে, সেটা যারা সমর্থন করেন তারা এই রাজীব কুমারের দৃষ্টান্তও দেখিয়ে থাকেন, যে একজন ভদ্রলোক যিনি সারদা কেলেঙ্কারির পরে সবচাইতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তথ্য এবং সংগৃহীত যা কিছু সব একেবারে আকাশে বিলীন করে দেওয়ার, তাকে পার্সু না করে সিবিআই হাত গুটিয়ে বসেছিল কেন? তার চেয়েও বড় কথা, সিবিআই এর অফিসাররা যেদিন তার বাড়িতে, তার সরকারি বাড়িতে গিয়েছিলেন, সেদিন থিয়েটার রোডের পুলিশ এসে সিবিআই অফিসারদের কার্যত কলার ধরে তাদের গাড়িতে তুলে নিয়ে গিয়ে, ভ্যানে তুলে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখেছিল। প্রকাশ্যে এইরকম বেইজ্জতি সিবিআই এর অফিসারদের বা এসআই এদের ভারতবর্ষের কোথাও হয়েছে কিনা আমি তা বলতে পারবো না। এই হওয়াটা যেমন একটা এক্সট্রিম, তেমনি এত হওয়ার পরেও রাজীব কুমারের বিরুদ্ধে সেই রকম কোনো ফলো আপ মেজার না নেওয়াটাও আরেকটা এক্সট্রিম। এই কয়েকদিন আগে, প্রায় আফটার এ ল্যাপস অফ গড নোজ হাউ মেনি ইয়ার্স, 7-8-9 বছর, হঠাৎ করে সুপ্তি শয়ন থেকে জেগে উঠে এই ভারত সরকারের কৌশলীরা তার বেল নামঞ্জুর করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তৎকালীন প্রধান বিচারপতি বি.আর. গাভাই তিনি পরিষ্কার বলে দেন যে এত বছর পরে একজনের জামিন বাতিল করার কোনো সঙ্গত কারণ তারা দেখছেন না। সুতরাং ওই যে আগের যে কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ, তা নিয়ে রাজীব কুমারের আর কোনো দুর্ভাবনার কারণই ছিল না, যদি না হঠাৎ করে এই আইপ্যাক কাণ্ডটি সহসা ঘটে যেত। এবং সেদিনকে রাজীব কুমার, তিনি বোধহয় প্রতীক জৈনের বাড়িতে আসার সময় করে উঠতে পারেননি, তিনি ছুটে গিয়েছিলেন ওই বিধাননগরে আইপ্যাকের অফিসে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, যাওয়ার সময় আসার সময় ইউজুয়াল স্টাইল অফ রাজীব কুমার আমরা আবার দেখেছি। এবং সেসব প্রত্যেকটা জিনিস ইডির কাছে ফটোগ্রাফিক এভিডেন্স হয়ে আছে। ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে ভাত ডাকতে যত রকম
আজগুবি কথাই বলুন না কেন, তিনি যে ওই সবুজ ফাইল বুকে আগলে রেখে সাংবাদিকদের সামনে কি বলেছিলেন সেটাও পাবলিক নলেজ। তাহলে কি রাজীব কুমারের মতো দুধে পুলিশ অফিসার, তিনি কি অবসরপ্রাপ্ত জীবনেও কোথাও একটা হঠাৎ পথে কাঁটাবিদ্ধ হওয়ার আভাস পেয়েছেন? সেই কারণেই কি তিনি চলে গেলেন? দেখুন, এটা এখানে মাই গেস উড বি অ্যাজ গুড অ্যাজ ইউর্স। একটা এই আইপ্যাক কাণ্ডে রাজীব কুমারের সক্রিয় হস্তক্ষেপের পরে অনেককেই আমি বলতে শুনেছি যে বাকি সবাই যেরকম অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে একটা উপদেষ্টার পদ পেয়ে যান, মহারানীর সেবা করার একটা পুরস্কার স্বরূপ, রাজীব কুমারের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটবে না। কিন্তু এখনো পর্যন্ত সেটাও কিন্তু ঘটল। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তাকে কোনো একটা অ্যাডভাইজারি রোলে রাখতে চাইতেন, তাহলে রিটায়ারমেন্টের দিনই তিনি সেই মর্মে প্রেস বিবৃতি জারি করে সে কথা বলে দিতেন। অদ্ভুত রহস্যজনক তার নীরবতা এ ব্যাপারে। একই রকম রহস্যজনক অকস্মাৎ কাউকে না জানিয়ে 1 ফেব্রুয়ারি ভোর রাতে রাজীব কুমারের দেশান্তরী হয়ে যাওয়া। তাই মনে হলো যে বাতাসে কেন জানি না একটু টক টক গন্ধ পাচ্ছি, আর পাচ্ছি বলে এবং আগামীকাল এবং পরশুর সুপ্রিম কোর্টের মামলার মুখবন্ধ হিসেবে 2-4 কথা আজই বলে রাখি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।